দরজায় কেউ কড়া নাড়ল। ঠক, ঠক, ঠক। দরজা খুলে দিলেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, সিরাজুল হক খান কিংবা রাশিদুল হাসান কিংবা অনুদৈপায়ন ভট্টাচার্য। দরজায় দাঁড়ানো কিছু ছাত্ররা। সেই ছাত্ররা তাকে বলল, স্যার, আমাদের সাথে একটু আসুন, ভীষণ জরুরি দরকার। স্যার বললেন, তোমরা একটু অপেক্ষা করো, মাত্র ভাত খেতে বসেছি, ভাত খেয়ে আসছি। ছাত্ররা বলল, স্যার সময় নেই, তাড়াতাড়ি আসুন, ফিরে এসে ভাত খাবেন। ভাত খাবার জন্য স্যার কখনো ফেরত আসেননি। স্যারের লাশ পাওয়া গেছে, সেই শহীদ শিক্ষকদের লাশ পাওয়া গেছে, চোখ বাঁধা লাশ, ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে পুরো বাংলাদেশ জুড়ে, পুরো ৯ মাস জুড়ে বাংলাদেশের বধ্যভূমিগুলোতে। সেই ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী আর তার আলবদর রাজাকার আল শামস বাহিনী বাংলাদেশের শিক্ষা, প্রগতি এবং প্রগতিশীলতাকে ধ্বংস করার যে মিশন শুরু করেছিল, সেই মিশন তারা সম্পূর্ণ করতে পারেনি। কিন্তু তারা কি হাল ছেড়ে দিয়েছে? না। আপনাদেরকে এখন বর্ণনা দিই ২০২৪-২৫ কিছু ঘটনার। চাঁদপুরের মুন্সিরহাট কলেজের প্রধান শিক্ষক এম.এ. মালিক, তিনি ৩২ বছর ধরে শিক্ষকতা পেশায় আছেন। অগাস্ট ২০২৪ তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এম.এ. মালিক অবাক হয়ে বলেছিলেন, আমার ছাত্ররা আমার সাথে এমন করল? একই ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ফ্যাকাল্টি ডিন প্রফেসর আব্দুল বশিরের সাথে। আজিমপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক গীতাঞ্জলি বড়ুয়া। একদিন সকালে তিনি স্কুলে গিয়ে জানতে পারেন তার ছাত্রীরা এবং অভিভাবকেরা নাকি তাকে আর প্রধান শিক্ষক হিসাবে চায় না। তিনি বাধ্য হন পদত্যাগপত্রে সই করতে। একইভাবে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয় ফিকারুন্নেসা স্কুলে, মণিপুর হাই স্কুলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, নাটোরের কোনো একটা স্কুলে, সিলেটের কোনো একটা স্কুলে, বরিশালের কোনো অখ্যাত একটা কলেজে। সেই যে ১৯৭১ সালে তারা তাদের যেই প্রকল্প সম্পূর্ণ করতে পারেনি, এই প্রকল্প সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েই মোহাম্মদ ইউনূসের সরকার এবং জামায়াতে ইসলামী এবার ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতারই চর্চা করছে তারা। সেই ১৯৭১ সালে তারা যেরকম শিক্ষকদের নিয়ে যেত বধ্যভূমিতে, এবার যেহেতু একটা স্বাধীন দেশে শিক্ষকদের বধ্যভূমিতে সরাসরি নিয়ে যাওয়া যায় না, তাদেরকে তারা জোর করে পদত্যাগপত্রে সই করায় ফ্যাসিস্টের দোসর বলে বা অন্য কোনো একটা দায় দিয়ে। এই পরিক্রমায় শত, শত শিক্ষক অপমানের মধ্য দিয়ে, লজ্জার মধ্য দিয়ে, শারীরিক আক্রমণের শিকার হয়ে, সারা জীবনের জন্য ট্রমাটাইজড হয়ে কেউ চাকরি হারিয়েছেন, আর হাবিবুল্লাহ কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলামের মতো প্রাণ হারিয়েছেন কেউ, অথবা ঠাকুরগাঁওয়ের সেই নারী শিক্ষকের লাশ ভেসে ওঠার মতো কেউ হয়তো ভেসে গেছেন মৃত হয়ে, আমরা জানতেও পারিনি। এখন দর্শকেরা, আমরা যেহেতু ১৯৭১ সালের কথাই বলছি, ১৯৭১ সালের গণহত্যার সাথে সেই ২০২৪-২৫ শিক্ষক নির্যাতনের কিছু প্যাটার্ন আপনাদের সামনে একটু তুলে ধরি। ১৯৭১ সালে বাঙালি গণহত্যার পরিকল্পনার অংশ হিসাবে যেই কটি গোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি আঘাত এসেছিল, তাদের একটা গোষ্ঠী ছিল সংখ্যালঘু। সংখ্যালঘু সম্প্রদায়। আপনারা জানেন কি করে গ্রামে গিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে আলাদা করে তাদেরকে হত্যা করা হতো, তাদের মেয়েদেরকে ধর্ষণ করা হতো, অথবা অপহরণ ও নির্যাতন করা হতো সংখ্যালঘু মানুষদের। এই যে ২০২৪-এর ৫ই অগাস্ট থেকে শিক্ষকদের ওপর যে নির্যাতন শুরু হয়েছে, সেই নির্যাতনের ওপর ২০২৪-এর ১৫ই সেপ্টেম্বর ডেইলি স্টারে একটা প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদনে বলা হয়, এই মাত্রই ৫ সপ্তাহে অন্তত ১৫০ জন শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারা এও জানায় যে সত্যিকারের নাম্বার হয়তো এই সংখ্যা থেকে আরো অনেক বেশি, কারণ অনেক, অনেক খবর পত্রিকাতেও আসছে না। সেই ১৫০ জনের মধ্য থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানায় যে ১৫০ জনের মধ্যে অন্তত ৪৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক। এটা কি শুধুমাত্র কাকতালীয় দর্শক? না তো। আপনারা চিন্তা করে দেখুন, ২০২৪-এর ৫ই অগাস্ট থেকে সংখ্যালঘুদের ওপর যে গণহত্যা শুরু হয়েছে, সেই গণহত্যার একটা অংশ জুড়ে আছে
বিভিন্ন পর্যায়ে কর্মরত হিন্দু কর্মজীবীদেরকে জোর করে পদত্যাগ করানো। সেটা পুলিশ বলুন, আইন পেশায় বলুন, সব রকমের পেশাতে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো রকম ধোঁয়া তুলে হিন্দু ধর্মাবলম্বীদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে অথবা সরাসরি তাদেরকে আম চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। সেই পরিকল্পনারই একটা অংশ হলো একদম বেছে হিন্দু শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করা বা তাদের নামে বিভিন্ন রকমের অভিযোগ আনা। আবারও আমরা ১৯৭১ এ ফিরে যাই। ১৯৭১ এ যেরকম বাঙালিদের গণহত্যার পাশাপাশি বিশেষ করে নারীদের ওপর আলাদা করে ধর্ষণের গণহত্যা চলছিল, সেই গণহত্যার ধারাবাহিকতায় চলছে শিক্ষক নির্যাতনে আলাদা করে নারী শিক্ষকদেরকেও লক্ষ্যবস্তু করা। আপনারা নিশ্চয়ই শিখারানী দাসের নাম শুনেছেন। শিখারানী দাস ছিলেন একজন উপাধ্যক্ষ। তার সাথে সহকর্মী হিসেবে কাজ করতেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা। কবছর আগে আসিফ মাহমুদের বাবাকে অর্থ কেলেঙ্কারির জন্য তাকে চাকরিচ্যুত করা হয় এবং সেই জায়গায় শিখারানী দাসকে করা হয় প্রধান শিক্ষক। সেই ক্রোধকে সম্বরণ করতে না পেরে ৫ই অগাস্টের পরে আসিফ মাহমুদের বাবা এবং সাঙ্গপাঙ্গরা মিলে শিখারানী দাসকে আটকে রাখে একটা ঘরের মধ্যে ৪-৫ ঘন্টা এবং তার উপরে নারকীয় শারীরিক এবং যৌন নির্যাতন চালায় কারণ তিনি পদত্যাগপত্রে সই করতে রাজি হন না। কাছাকাছি ঘটনা আমরা জেনেছি গীতাঞ্জলি বড়ুয়ার ক্ষেত্রে। আরেকজন শিক্ষক, তিনি নারী শিক্ষক, তিনি তার নাম প্রকাশে রাজি হননি। তিনি বলেছেন তিনি পদত্যাগপত্রে সই করতে রাজি না হওয়ায় তাকে গাছের সাথে বেঁধে পেটানো হয়েছে। আমরা আরো দেখেছি তিনি অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি আবার এই কোটা আন্দোলন সমর্থন করেছিলেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমি যতটুকু শুনেছি তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন। যখন তার প্রমোশনের সময় আসে তখনই কিছু শিক্ষার্থী কিছু একটা তিনি ফ্যাসিস্টের দোসর বা কিছু একটা ধোঁয়া তুলে তাকে তার প্রমোশন আটকে দেয় এবং তিনি বাধ্য হন প্রমোশন ছাড়াই তার চাকরি জীবন চালিয়ে যেতে। এই কাজগুলো কিন্তু কোনো সাধারণ কাজ নয়। শিক্ষক নির্যাতন তো হচ্ছেই। শিক্ষক নির্যাতন কেন হচ্ছে সে বিষয়ে আমি আরেকটু বিস্তারিত আপনাদেরকে বলব। কিন্তু তার আগে আপনাদেরকে এইটুকু জানিয়ে দিলাম যে পুরো বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর এবং নারীদের ওপর যে অবমাননা, অত্যাচারের ঘটনা চলছে এইগুলো হলো তারই ধারাবাহিকতা। নারীদের ওপর অত্যাচার নিয়ে আপনাদেরকে আরেকটু বলি। নারী নির্যাতনকে এই শিক্ষক যে শুধুমাত্র উৎসাহ দিচ্ছে তা না, নারী নির্যাতন এবং নারীদের কর্মপথে আসাকে অন্তরায়ের সৃষ্টি করে একে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। তার একটা উদাহরণ হলো প্রাথমিক শিক্ষকে নারী কোটা ছিল প্রায় ৭০ ভাগ বা তারও বেশি। এই সরকার এসে এই নারী কোটা পুরোপুরি তুলে দিয়েছে। তার মানে আপনারা সেই প্যাটার্নটা একটু দেখুন। বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতনের মাধ্যমে নারী শিক্ষকদেরকে তাদের কর্মক্ষেত্র থেকে চলে যেতে বাধ্য করা হচ্ছে। নারী শিক্ষকেরা ভয়ে আছেন। আমি জানি অনেক নারী শিক্ষক চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। নিজেদের সম্মানের কথা চিন্তা করে, নিজেদের নিরাপত্তার কথা ভেবে একই সাথে প্রাথমিক শিক্ষায় নারী কোটা তুলে দিয়ে, নারী শিক্ষক কোটা তুলে দিয়ে নারীদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে শিক্ষকতা পেশায় আসতে। তাহলে ভেবে দেখুন এই যে শিক্ষকদের উপর নির্যাতন এর মাত্রা আসলে কতদিকে ছড়ানো। আরেকটা জিনিস দর্শক আমি প্রায়ই ভাবি ফিনিক্স মেমোর যারা সদস্যরা আছেন নরিন আপু, রাবেয়া শিরিন আপা তাদের সাথে কথা বলি, আমার অন্যান্য শিক্ষক বন্ধুদের সাথে কথা বলি যে শিক্ষকদের ওপর মোহাম্মদ ইউনূসের এত আক্রোশ কেন? এই আক্রোশের খুব সুনির্দিষ্ট একটা কারণ আছে। সেই কারণটা হলো মুহাম্মদ ইউনূস একটা কালার রেভলিউশন এর মাধ্যমে ক্ষমতায় এসেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলার জন্য। আপনারা মনে করে দেখুন, ইউনূস সাহেব প্রায়ই বলেন যে, "ছাত্ররাই আমার নিয়োগকর্তা। ছাত্ররা বললে আমি চলে যাব।" এখন এই কথাটা শুনতে যত আবেগী শোনাক না কেন, এটা কিন্তু খুবই ম্যানিপুলেটিভ একটা কথা। আপনারা যখন আ
মোহাম্মদ ইউনূস যখন ছাত্রদের ওপর, শিক্ষার্থীদের ওপর এত বড় একটা ক্ষমতার ভার দিয়ে দেন, এই ভারকে সঠিকভাবে ব্যবহার করার মতো যথেষ্ট মানসিক পরিপক্কতা শিক্ষার্থীদের নাও থাকতে পারে। এবং এই ক্ষমতায় ভার বহন করার সক্ষমতা তাদের নেই বলে আপনারা খেয়াল করে দেখুন, গত ১ বছর ধরে আমরা কি দেখি? কলেজে, কলেজে ছাত্রদের মধ্যে মারামারি। স্কুলের ছাত্ররা হঠাৎ করে কেমন যেন হিংস্র হয়ে গেছে। আমরা দেখি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বছরের একটা বড় সময় ধরে কোনো না কোনো দাবি ধরে বন্ধ। আমরা কদিন আগেই দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর শিক্ষার্থীরা রীতিমতো শারীরিকভাবে চড়াও হয়েছে। একজন শিক্ষক, আমি যতদূর জানি, তিনি এই অপমানে আত্মহত্যা পর্যন্তও করতে গিয়েছিলেন। আমরা এও জানি গত বছর একজন শিক্ষক এই অপমান সইতে না পেরে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এই যে শিক্ষার্থীদের হাতে এই অপরিমেয় ক্ষমতা তুলে দেয়া হচ্ছে কেন? তুলে দেয়া হচ্ছে এইজন্য, তারা যাতে শিক্ষা অর্জনের পথে, বিদ্যা অর্জনের পথে না গিয়ে তাদের এই নতুন পাওয়া ক্ষমতাকে ব্যবহার করতে গিয়ে তাদের উন্নতির পথ, তাদের শিক্ষার পথ বন্ধ করে দেয়। আমরা দেখেছি একজন বিচারক বিচারের রায় দিতে গিয়ে দুঃখ পেয়ে বলেছিলেন, এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ আসলে কি? এই শিক্ষার্থীদের কেউ চাকরিতে নেবে না। এই শিক্ষার্থীরা যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া একদিন পৃথিবীর মুখোমুখি হবে, তখন তাদের কি হবে? কি হবে সেটা আমরা জানি, কি হবে সেটা মোহাম্মদ ইউনূসও জানেন। কিন্তু খুব জেনেই তিনি এই কাজটা জারি রাখতে চান। কারণ কালার রেভলিউশন পরবর্তী সমাজ ব্যবস্থাটা আসলে এরকমই হয়। সমাজে কোন রকম শিক্ষা থাকে না, সুশিক্ষা থাকে না, কোন রকম আইন থাকে না, কোন রকম সংস্কৃতি থাকে না। প্রতিটা ব্যবস্থা, প্রতিটা ধারা ধীরে, ধীরে ভেঙে পড়ে এবং মোহাম্মদ ইউনূস এই কাজটাই বাংলাদেশে করতে চান। তারপরে আপনারা দেখুন, শিক্ষকদের সাথে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের, বাঙালি শিক্ষার্থীদের এক ধরনের সম্মান, স্নেহ, ভালোবাসার এক ধরনের গৌরবের পরম্পরা আছে। তাদের সম্পর্কের মধ্যে এই স্নেহ এবং শ্রদ্ধার এর ধারাবাহিকতাটা আছে। এখন একজন ছাত্র যখন দেখে তার শিক্ষককে আসলে চাইলেই যেকোনো সময় যেকোনো অভিযোগে হিড়হিড় করে স্কুল থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে টেনে বের করে নেওয়া যায়, তাকে মাটিতে ফেলে মারা যায়, তাকে মাটিতে ফেলে পেটানো যায়, তাহলে এই শিক্ষার্থী শিক্ষকের প্রতি তার যে সম্মানবোধটা থাকা উচিত, সেই সম্মানবোধটা কি থাকবে? থাকবে না। এবং যে সেটা নেই সেটা আমরা দেখেছি। আপনারা যেকোনো স্কুলের শিক্ষকদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করে দেখুন, তারা ছাত্রদের সাথে কোন রকম তর্কে বিতর্কে যেতে তাদেরকে চটাতে ভয় পান। কারণ তারা জানেন ছাত্ররা যদি একজোট হয়ে শিক্ষকের বিরুদ্ধে একটা কোন রকম অভিযোগ দায়ের করেন, শিক্ষকের বিরুদ্ধে কোন রকম একটা মব তৈরি করেন, সেই মবকে এই সরকার থামাবে না, বরং এই সরকার এবং জামায়াত শিবির এই মবকে ক্রমাগত উৎসাহ দেবে। হ্যাঁ? তো এই যে আমরা এই সম্মান এবং স্নেহের ধারাবাহিক সংস্কৃতিটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলছি। আরেকটু দেখুন, এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমরা ইউনিভার্সিটিকে বিশ্ববিদ্যালয় বলি কেন? কারণ বিশ্ববিদ্যালয় হলো শুধুমাত্র কোনো একটা দেশের অংশ নয়। এটা পুরো বিশ্বের শিক্ষায়তনের একটা বড় অংশ জুড়ে আছে। বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চশিক্ষার জন্য যান, যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন, তারা নিজেদেরকে শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে না, তারা নিজেদেরকে গড়ে তোলেন পুরো বিশ্বের একজন নাগরিক হিসেবে, পুরো বিশ্বের একজন সংস্কৃতি মনস্ক শিক্ষার্থী হিসেবে। বিশ্ববিদ্যালয়ে তর্ক হবে, বিতর্ক হবে, কোনো বিষয়ের খোল নলচে পাল্টে দিয়ে প্রচুর, প্রচুর বিতর্ক হবে। শিক্ষকেরা বিতর্কে অংশ নেবেন, শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেবেন। এর মাধ্যমেই নিজেদেরকে গড়ে তুলবেন তারা। এবং বিশ্ববিদ্যালয়ে বিতর্কের ইতিহাস কিন্তু
নতুন নয়। এথেন্সের বিশ্ববিদ্যালয়ে এটা হয়েছে। যখন এনলাইটমেন্টের সময় ছিল তখন এই তর্ক-বিতর্ক হয়েছে। সাফ্রেজিস্টদেরকে নিয়েও তর্ক-বিতর্ক হয়েছে। কারণ এই বিতর্কের মধ্য দিয়ে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ব নাগরিক হয়ে ওঠে। এখন প্রিয় দর্শকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন দেখে তারা যেকোনো কিছু বললে শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত আসতে পারে এবং সেই শিক্ষার্থীরা আমরা জানি তারা কারা। তারা জামায়াত শিবির, তারা ইসলামিক বিভিন্ন সংঘের সদস্য এবং তাদের অনুভূতিতে আঘাত করা খুব সহজ। তাদেরকে আপনি বিবর্তনবাদ নিয়ে কথা বললে তাদের ধর্মানুভূতিতে, তাদের অন্য যেকোনো অনুভূতিতে আঘাত লেগে যেতে পারে। তারা নারী শিক্ষা নিয়ে কথা বললে তাদের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। কোনো সংখ্যালঘু ধর্মাবলম্বী শিক্ষক তাদেরকে শিক্ষা প্রদান করলে তাদের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। আমরা কদিন আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, তিনি মুক্তিযুদ্ধ এবং সংবিধানের পক্ষে একটি সভায় কথা বলছিলেন বলে তাকে ফ্যাসিস্টের দোসর হিসাবে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ? তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন দেখেন যে তার জীবন ধারণের যে একটা মাত্র উপার্জন আছে শিক্ষকতা, সেই উপার্জনটাও ঝুঁকির মুখে, হুমকির মুখে পড়ে যেতে পারে যদি তিনি কোনো একটা অনুভূতিতে আঘাত দিয়ে দেন। তাও শুধু নয়, তাকে জেলেও যেতে হতে পারে। তিনি কি বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা দিতে সক্ষম? না, একদমই সক্ষম নন। তার মানে আসলে হচ্ছে কি, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের মধ্যে আমরা একটা ভয়ের পরিবেশ জারি করে রেখেছি। আমরা একটা শঙ্কার পরিবেশ তৈরি করছি, যে পরিবেশে দাঁড়িয়ে প্রত্যেকটা শিক্ষক একটা কথা বলার আগে তাকে ১০ বার ভাবতে হয় যে এই কথার প্রতিক্রিয়ায় তাকে কি জেলে যেতে হবে? তাকে কি তার চাকরিটা ছেড়ে দিতে হবে? অথবা তার প্রাণনাশের কি আশঙ্কা আছে? তিনি শুধু নন, তার পরিবার কি নিরাপদ? কারণ আমরা জানি বিভিন্ন সময় বিভিন্নভাবে কারো ওপর আক্রমণ করতে গিয়ে আমরা দেখেছি আওয়ামী লীগ নেতার মাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। আমরা দুদিন আগেই দেখেছি একজন আওয়ামী লীগ নেতাকে বাড়িতে না পেয়ে তার ছেলেকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। শিক্ষকেরা কি আসলে নিশ্চিত যে আঘাত শুধু তাদের উপরেই আসবে না, তাদের পরিবারের উপরেও আসবে? কিংবা তার পরিবার এই যে ভয় নিয়ে তাদের পরিবারের পক্ষেও কি আসলে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব? সম্ভব না। এবং মোহাম্মদ ইউনূস খুবই সুকৌশলে, খুবই পরিকল্পনা করে এই কাজটাই করছেন। শিক্ষক নির্যাতনের মাধ্যমে তিনি যে শুধু শিক্ষক সমাজকে ভীতির মুখে রেখে দিচ্ছেন তা না, পুরো শিক্ষা ব্যবস্থাকে একদমই ধ্বংস করে দিচ্ছেন। আমাদের শিক্ষার্থীরা তাদের যতটুকু শিক্ষা পাবার অধিকার ছিল সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা হারাচ্ছি আমাদের সোনার টুকরো সব শিক্ষকদের। আপনারা মনে করে দেখুন ডক্টর অনুপম সেনের কথা। ডক্টর অনুপম সেন তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি একজন বিশ্ব বরেণ্য শিক্ষাবিদ। তাকে অপমান করে, রীতিমতো হেনস্থা করে তাকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এই যে অনুপম সেনের মতো একজন শিক্ষক কি আমরা পাবো? পাবো না। আপনারা খেয়াল করে দেখুন এই যে মোহাম্মদ ইউনূসের সুদূরপ্রসারী পরিকল্পনা, এই সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে শুধু যে বর্তমানে তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন ভবিষ্যতের জন্য তা না, ভবিষ্যতে কোনো একজন সচেতন, জ্ঞানী, বিদগ্ধ, স্পষ্টবাদী, যুক্তিবাদী, প্রগতিশীল একজন অসাম্প্রদায়িক মানুষ যাতে শিক্ষা পেশায় আসতে ভয় পান বা নিরুৎসাহিত হন, সেই ব্যবস্থাও করে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের পরিচিতদেরকে একটু জিজ্ঞেস করে দেখুন তো, কজন আসলে শিক্ষকতা পেশায় আসতে চান? কজন শিক্ষক ভেবেছেন যে শিক্ষকতা পেশা তাদের জন্য না, তারা এই পেশাটা ছেড়ে দিতে চান? আমি আপনাদেরকে বাজি ধরে বলতে পারি এই সংখ্যাটা অনেক, 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 অনেক বেশি। কামাল আতাতুর্কের একটা কথা আছে। তিনি বলেছিলেন, একজন শিক্ষক হলেন মোমবাতির মতো। তিনি জ্বলে গিয়ে
মরে গিয়ে একজন শিক্ষার্থীকে আলো ভরা জীবন দিয়ে যান। আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে সারা জীবন এই আলো ভরা জীবনটাই নিয়েছি। বিনিময়ে শিক্ষকদেরকে আমরা একটা সম্মানজনক জীবন দিতে পারছি না। সম্মান তো দূরের কথা, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চয়তাও আমরা দিতে পারছি না। আমরা ছোটবেলায় বাদশাহ আলমগীরকে নিয়ে একটা কবিতা পড়েছিলাম। আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। আমরা কি শিক্ষাগুরুর শিরকে উন্নত রাখবো? নাকি মুহম্মদ ইউনূস আর জামায়াতে ইসলামের পরিকল্পনায় নিজেদেরকে ভেসে যেতে দিয়ে আমাদের শিক্ষকদের ধ্বংস হয়ে যেতে দেখব, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে দেখব, আমাদের দেশকে, আমাদের দেশের ভবিষ্যৎকে মরে যেতে দেখব। কি দেখব? সেই সিদ্ধান্ত আমার এবং আপনাদের। আমরা যেন আমাদের সঠিক সিদ্ধান্ত